নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। যে জয় বাংলা স্লোগান বাংলাদেশে বললে এখন গ্রেপ্তার হতে হয়, সেই জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল আজ গোটা বাংলা, বলা যায় কলকাতা। একদিকে কলকাতার 21-এর ধর্ণা শহীদ দিবসের যে মঞ্চ, সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় এনআরসি সিএ কে নিয়ে তার বিদ্রুপাত্মক মন্তব্য এবং যদি এসআইআর লাগু হয়, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা লাগু হলে তিনি ঘেরাওয়ের ডাক দিয়েছেন। ঘেরাও দরকার পড়লে দিল্লি অবধি গিয়ে পৌঁছবে এবং এমনইভাবে তিনি আক্রমণাত্মক ছিলেন। গোটা দেশ জুড়ে বাঙালি এবং বাংলা প্রশ্নে বিভিন্ন জায়গায় রাজ্যগুলোতে, বিশেষভাবে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোতে এই নিয়ে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে পদক্ষেপের মধ্যে মানুষের মধ্যে একটা তীব্র আতঙ্ক ছড়িয়েছে এবং এই নিয়ে রাজপথেও নেমেছিলেন। এবং আজকে 21 তারিখে এই নিয়ে যে আরও তীব্র ভাষায় আক্রমণ তিনি শানাবেন, এটা আগে থেকে অ্যান্টিসিপেট করেছিলাম আমরা প্রত্যেকেই। তার কারণ তিনি সেদিনই ইঙ্গিত দিয়েছিলেন বিস্তারিত যা বলার বলবেন 21 তারিখ। আজ হয়েছেও তাই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস এবং যে জনগর্জন শোনা গেছে, সেখানে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে এবারের 21শে জুলাই কার্যত 26শে যে নির্বাচন আছে গোটা পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনের সুর তিনি বেঁধে দিয়েছেন। 21শে জুলাই থেকে এটা শুরু হলো। এরপর নানুর দিবস থেকে আরও বিস্তারিত কর্মসূচিতে যাবে তৃণমূল কংগ্রেস এবং বাংলা এবং বাঙালি ইস্যুতে শনি রবিবার দিন করে বিভিন্ন কর্মসূচি পালিত হবে গোটা বাংলা জুড়ে। ঘনীভূত আবেগকে তিনি কেন্দ্রীভূত করে এক দিল্লির বিরুদ্ধে একটা বার্তা দিতে চেয়েছেন এবং যে বার্তাটা রীতিমতো ঝাঁঝালো সুরে তিনি দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার অভিযান ছিল এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সেখানে ছিলেন। শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী দলনেতা এবং তার সঙ্গে সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার, তিনিও ছিলেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় রয়েছেন এবং দিলীপ ঘোষ, তিনিও একটা শহীদ দিবস কর্মসূচি করেছেন তৃণমূল জমানায় যে বিজেপি যারা নিহত হয়েছেন তাদের স্মরণে খড়গপুরে। কিন্তু 21শে জুলাই এবং তৃণমূল কংগ্রেস বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক আজ 32টা বছর হলো। 32 বছর ধরে 1993 সালের 21শে জুলাইয়ের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহটাকে মনে করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল সেদিন নো এপিক কার্ড নো ভোট। আর আজকে নির্বাচন কমিশন এপিক কার্ড নয়, এপিক কার্ডে নাগরিকত্ব বা শুধুমাত্র জেনুইন ভোটার প্রমাণিত হবে না, তার জন্য আলাদা 11টি আরও ডকুমেন্টস দরকার। বিহারে 41 লক্ষ ভোটার বাদ গেছে, এটা নির্বাচন কমিশন বলেছেন। এবং সেই রেফারেন্সটাকে নিয়ে বাংলায় যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে সরাসরিভাবে নির্বাচন কমিশন ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ একদিকে রাজপথের আন্দোলন, অন্যদিকে সংসদে বাংলা ভাষায় কথা বলবেন সাংসদরা, এমনই ঠিক হয়েছে। সব মিলিয়ে একটা বেশ যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিস্তারিতভাবে প্রতিবেদনে দেখব, তারপর আমরা সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মুখপাত্রদের কাছ থেকে বুঝে নেব যে 26-এর লড়াইটা ঠিক কী হতে চলেছে। যাব প্রতিবেদনে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার কি তবে ভাষা আন্দোলন? 21-এর শহীদ মঞ্চে সব নেতাদের গলায় ছিল এক সুর, সকলেই বিজেপির বিরুদ্ধে বাংলা বাঙালির অপমান ও হেনস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন। এই প্রসঙ্গেই একের পর এক তোপ দেখেছেন মতুয়া সম্প্রদায়ের নেত্রে মমতা বালা ঠাকুর থেকে শুরু করে অসমের মেয়ে তথা তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সুরে বিজেপিকে শূন্য করার ডাক দিয়েছেন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। মঞ্চে সুর যখন বাধা হয়ে গেছে, তখন মাইক হাতে ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করে মাঠে ময়দানে গলা ফাটাচ্ছে বিজেপি। ইডি সিবিআই অভিযানে অস্বস্তিতে শাসক দল। আর এই দুর্নীতির ফাঁড়া কাটাতেই কি তবে বাংলার মানুষের হয়ে প্রতিবাদের সুর চড়া করছেন তৃণমূল নেত্রে? সম্প্রতি ভিন রাজ্যে শ্রমিক হেনস্থার ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে। তাই বাংলার বঞ্চনার কথা বলা তৃণমূল এবার বাংলার মানুষের অপমানের জবাব চাইতে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে দেওয়ার ডাক দিয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই বাংলায় সভা করতে শুরু করে দিয়েছে বিজেপির হেভিওয়েটরা। 21শে জুলাইয়ের কিছুদিন আগেই দুর্গাপুরে জনসভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। 26এর ভোটের আগে বিজেপি যখন শাসক দলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করছে, তখন শাসক দল বাংলার মানুষদের হেনস্থার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ঘুঁটি সাজাচ্ছে। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। চ্যালেঞ্জ রইল, ড্যামেজ ম্যানেজ করা যায় না। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। আমরা ভাঙি, তবু আমরা মচকাই না, মনে রাখবেন। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। বাংলা ভাষা বাঙালির মাতৃভাষা, আবেগ, আর সেই আবেগে শান দিয়েই 26এর ভোটে বিজেপিকে কচু কাটা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21এর মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনের ফল না বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে। সঞ্জয় সুর, নাজিয়া রহমান, ষষ্ঠী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। আমরা দেখলাম প্রতিবেদনে, এবং সে প্রতিবেদনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মূল বিষয়টা বাঙালি, বাংলা এবং বাংলার বঞ্চনার। তো তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই নিয়ে রাজনৈতিক আন্দোলন, এবং সেটা দিল্লির বুকেও সে আন্দোলন হয়েছিল। এগুলো ভারতীয় জনতা পার্টি তাহলে কোন অস্ত্রে শান দিতে চলেছে? এমনিতে একটা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে একটা কমন ন্যারেটিভ গত নির্বাচনে আমরা দেখেছি 2021-এ
ভারতীয় জনতা পার্টিকে বহিরাগত অর্থাৎ বহিরাগত সংস্কৃতির আমদানিকারক হিসেবে বিজেপিকে চিহ্নিত করা হয়েছিল। এবারে লড়াইটা অন্য রাজ্যে, বিশেষ করে যে সার্কুলার 2রা মে এই সার্কুলার 1 মাসব্যাপী এই বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে বিভিন্ন রাজ্যে, এবং সেটা নিয়ে কিন্তু হাইকোর্টেও দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়টা যখন এসেছে তারা বলছে যে হঠাৎ একই সময়ে কেন হচ্ছে, এবং এটা একটা ভুল বার্তা এতে যাবে। আজকে কিন্তু এই বিষয়টা একটা তীব্র রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে, এবং নির্বাচন অবধি এই বিষয়টাকে কেন্দ্র করে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টিও সেই আবেগেই শান কি দিতে চলেছে। আমরা দেখেছি ইতিমধ্যেই যে জয় দুর্গা এবং জয় মা কালী ভারতীয় জনতা পার্টি তাকে অবলম্বন করেছে। এমতো পরিস্থিতিতে রাজনীতির রণাঙ্গন ক্রমশ তপ্ত হবে। আর আমরাও এই নিয়ে বিতর্কে আজকে যাব। রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণু মিত্রকে স্বাগত জানাচ্ছি। জ্যোতি চ্যাটার্জি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। একদম সরাসরি মানে বলা যায় বাকযুদ্ধ আমরা বা যুক্তির লড়াই আমরা শুনবো, এবং দূরভাষায় আপনারাও অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। আমি প্রথমে জ্যোতি চ্যাটার্জিকে দিয়ে শুরু করতে চাইব। এই যে সার্কুলারের যে বিষয়টা মুখ্যমন্ত্রী দেখালেন, 2রা মে থেকে শুরু হয়েছে এবং 1000-এর বেশি কাউকে কাউকে বাংলাদেশে সেখানে পুশিং করা হয়েছে, এবং কেউ কেউ রাজস্থানে রয়েছেন, রাজস্থানের বিভিন্ন জায়গায় জেলে বা বিভিন্ন জায়গাগুলো রয়েছে বাংলাভাষী, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, এবং তার মধ্যে আগুনে ঘিটা ঢেলেছেন হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা, যে বাংলা বললেই তাকে বাংলাদেশি হিসেবে ট্রিট করা হবে। এইটা তো এক ধরনের বিদ্বেষের রাজনীতি তৈরি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে বলা হচ্ছে এক, কিন্তু যে অ্যাকশনটা, যেটা মুখ্যমন্ত্রী আজকে এই সার্কুলারটাকে ভরা জনসভায় তিনি এটাকে প্রসঙ্গটাকে আনলেন, এইটা তো ভারতীয় জনতা পার্টি এর উত্তরে কি বলবে? না দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে বিজেপি যে প্রতিষ্ঠাতা, মানে বিজেপির আগে জনসংঘ, তার যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা 20 জুন 1947 সাল অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে শুধুমাত্র বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে যে রাজ্যটির জন্ম দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তো সুতরাং বাংলা এবং বাঙালির একমাত্র দল হচ্ছে বিজেপি, এবং আজকে এটা আমাদের গর্বের বিষয় যে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র যেখানেই বিজেপি কোনো প্রোগ্রাম শুরু করে, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে প্রতিকৃতিতে মাল্যদান এবং মানে ফুল অর্পণ করে সেটা প্রোগ্রাম শুরু করে, এবং সেটা অবাঙালিরা, যারা রাজস্থানী মানুষ, মহারাষ্ট্রের মারাঠি মানুষ, আপনার নাগাল্যান্ডের মানুষ, অরুণাচল প্রদেশের মানুষ, এটা আপামর বাঙালি হিসেবে, আমরা একজন বাঙালি সন্তান হিসেবে একটা গর্ববোধ করি আমরা, যে বাংলাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে সমগ্র ভারতবর্ষকে। আজকে বাঙালির পার্টি নেতৃত্ব দিচ্ছে। কোশ্চেনটা হচ্ছে যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের পরে এই যে সো কল্ড বাঙালি বলে যাদেরকে চালিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার তামিলনাড়ু, যা এই ইন্ডিয়া ব্লকের যিনি শরিক, সেখানেও কিন্তু একই রকমভাবে তারাও ফিল করেছে যে যে বাংলাদেশি মুসলমান তাদের তো এখানে আসার কথা নয়। তো তারা যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ করছে, এটা একটা পোটেনশিয়াল থ্রেট হয়ে যাচ্ছে ন্যাশনাল সিকিউরিটির জন্য এবং সেই রাজ্যের জন্য। তো সুতরাং সেই দিক থেকে তারা বিভিন্নভাবে স্টেপ নিচ্ছে কিছু কিছু জায়গায়। এবার দেখুন, আমাদেরকে এখানে একটু একটু অ্যাটেনশন দেওয়ার দরকার রয়েছে, যাতে পশ্চিমবাংলার মুসলমান যারা কাজ করতে যাচ্ছে, বা পশ্চিমবাংলার হিন্দু পরিযায়ী শ্রমিক, এখানে তো কাজ নেই, ফলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে আমাদের বাঙালি ভাই বোনেরা, তো তারা যেন কোনোভাবেই যেন এই কোল্যাটারাল ড্যামেজ বলে যেন কোনো জিনিস না থাকে, এটুকু আমাদেরকে সচেষ্ট হতে হবে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, তাদেরকেই মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাদেরকেই, বাঙালি যারা পশ্চিমবাংলার মুসলমান বা পশ্চিমবাংলার হিন্দু, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে বিদ্বেষের কোনো কারণ নেই। এটাকে আমি ক্লিয়ার করলাম একটু। মানে এই ক্ষেত্রে তো একটা প্রশ্ন আছে, কোল্যাটারাল ড্যামেজে যাতে না হয় এটা সতর্কতা, কিন্তু ভারতবর্ষে অনেক রাজ্য এরকম তো দেখা যাচ্ছে
যে দাস, কৈবর্ত, ভৌমিক, অনেককে রোহিঙ্গা বলে হয়েছে, এটা উড়িষ্যায় ঘটেছে। বা এনআরসির জন্যে এই যে উত্তম কুমার ব্রজবাসী, তার কাছে চিঠি চলে আসছে, তারা 4 পুরুষদের ওখানে চাষাবাদ আছে কুচবিহারে, তিনি একজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত এবং অবশ্যই তিনি একজন বাংলাভাষী। এই রকম একটা পরিস্থিতিতে রয়েছে, তার কারণে এটা তো ইতিমধ্যেই একটা রীতিমতো শঙ্কার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, যেখানে তুমি বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা এই কথাটা বলছো, কিন্তু প্রচুর বাঙালি হিন্দু এর মধ্যে নিশ্চিতভাবে আমাদেরকে এইখানে যাতে মানে 100% ভাবে দেখতে হবে যেন কেউ যেন টার্গেট না হয়। আমি তো শুধু পশ্চিমবাংলার বাসিন্দা যেই হোক না কেন, সে যেন টার্গেটের শিকার না হয়, এবং বাংলাদেশ থেকে আগত হিন্দুরা তারাও যেন টার্গেটের শিকার না হয়। তার কারণ তারা ধর্মীয় কারণে উৎপীড়নের ফলে তারা কিন্তু এখানে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই জায়গাগুলোকে নিশ্চিত করতে হবে। আমি জায়গাতে মানে সেটা উদ্দেশ্যটা তো যেটা ভারতীয় জনতা পার্টি বলছে, এটাকে তো ইয়ে করার জায়গা নেই, কিন্তু বাংলা বা বাঙালি এই মানে তৃণমূল কংগ্রেস যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যেটা বলছেন, আমি ধরলে কিন্তু ছাড়ি না। ইতিমধ্যে এই ইস্যু যেহেতু ধরেছেন, ছাড়বেন না বলে তো এটা দিল্লি অবধি তিনি অভিযানের ডাক দিয়ে দিয়েছেন যদি এরকম ঘটনাটা ঘটে। কিন্তু এতে তো একটা বৃহত্তর কি কোনো একটা গভীরতর সত্য কি তাতে চাপা পড়ে যাবে না, যে অনেক মানুষ এসছে যেভাবেই আসুক। দেখো, প্রথম কথা, এটা তো আমরা সেই দিন থেকে বলছি যেই দিন বিজেপি এই নতুন সিএ এবং অমিত শাহ বসে বসে ক্রোনোলজি বোঝাচ্ছিলেন, সেই দিনই আমরা ধরে ফেলেছিলাম যে এটা কোনো বাংলাদেশি চিহ্নিত করার অভিযান নয়, এটা হচ্ছে বাঙালিকে কোণঠাসা করা। তার কারণ হচ্ছে চ্যালেঞ্জটা বাংলা, চ্যালেঞ্জটা বাঙালি, এটা তারা বহু বছর ধরে, দশক ধরে, শতক ধরে তারা তাদের ব্যবহারে তারা প্রকাশ করে আসছে। তারা লেখা বইও আছে যে তাদের মেন চ্যালেঞ্জার বাংলায়। তারা একসময় বাংলা ভাগ করতে সফল হয়েছে, বাংলার পপুলেশন ভাগ হয়ে গেছে। না তো আজকে ভারতবর্ষে সব থেকে বড় যদি সাংসদ কোনো রাজ্য থেকে নির্বাচিত হয়ে দিল্লি যেত, সেটা বাংলা প্রদেশ থেকে যেত, কিন্তু সেটাকে হিন্দিভাষী ইউপিকে কেন দেয়া হলো? বা এই যে হিন্দিফিকেশন, এটা কেন হলো? এটা তো হলো এটার এজেন্ডা তো ওটা। হ্যাঁ, তো আজকে আমি জানি না জ্যোতির থেকে বড় নেতা হেমন্ত বিশ্ব শর্মা না ছোট নেতা জানি না, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে তাদের জরিপে, মানে সেন্সাসে যখন লোকে বাড়ি বাড়ি যাচ্ছে, সেই জরিপে যখন কোনো মানুষ তার মাতৃভাষা বাংলা বলবে, তার মানে তারা সেখান থেকে বাংলা মাতৃভাষা পরিচয় দেওয়ার মাধ্যমে তারা অনুপ্রবেশকারী চিহ্নিত করে নেবেন। বক্তব্যটা রেখেছেন সম্ভবত 15-20 দিন হয়ে গেছে, এখনো অবধি বিজেপির কোনো নেতা বা তাদের তথাকথিত যে হিন্দু কি সংঘ পরিবার না কি আছে তার কোনো নেতা, হ্যাঁ, তাদের কেউ হেমন্ত বিশ্ব শর্মার কোনো ভৎসনা করেননি, ব্যবস্থা তো অনেক দূরের কথা। তো সুতরাং জ্যোতি চ্যাটার্জি যেটা এখানে বলছেন তার মনের কথা হতে পারে, এটা বিজেপির কথা নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ বা আরএসএস এর কথা নয়, তারা বাঙালি বিদ্বেষী। এবার পরবর্তী কথাটাতে আসি, যে আজকে শুধু তো হেমন্ত বিশ্ব শর্মা নয়, আজকে বিজেপির এখানকার একজন যুব নেতা, তার নাম দেবজিৎ সরকার, সে জনসমক্ষে দাঁড়িয়ে একটি টিভির পর্দায় বলছে যে অনুপ্রবেশকারী মুসলমান বাঙালিদের সাথে সাথে হিন্দু বাঙালি অনুপ্রবেশকারী, এবং তাদেরকে কোনোভাবে সমর্থন করা চলে না। আমি এই বক্তব্য ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না। এটা যদি কন্ডেম করলে তো হবে না, এটা অফিশিয়ালি বিজেপিকে প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স করে সিনিয়র নেতাকে পার্টির অবস্থান ক্লিয়ার করতে হবে। বিজেপি এটা করেনি। আমি বলছি, যদি রাগ করো না, আমি তোমার কথাটাকে মান্যতা দিচ্ছি, তোমার মনের কথা আমি মেনে নিচ্ছি তো, কিন্তু এটা তোমার পার্টির কথা নয়। তাহলে দেবজিৎ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে পেতাম। তাহলে বিভিন্ন রাজ্যতে যারা বাঙালি বিদ্বেষী বক্তব্য রেখেছে, আমি ভিডিও প্রকাশ করেছি, আমরা ভিডিও প্রকাশ করেছি এই বাঙালি বিদ্বেষ রন্ধ্রে রন্ধ্রে। তার কারণ হচ্ছে ভৃগু ফুকনের একজন ছাত্রকে তোমরা খুব রিসেন্টলি তোমাদের মসনদে বসিয়েছো, যার রাজনীতি শুরু হয়েছে ছাত্র রাজনীতি থেকে, বাঙালি খেদাও থেকে। ভৃগু ফুকন তার নেতা, তুমি তাকে এখন অমুক মোড়কে তমুক মোড়কে তুমি প্রেজেন্ট করতে পারো, কিন্তু আসলে হচ্ছে তার রাজনীতি শুরু হয়েছিল ভৃগু ফুকনের নেতৃত্বে। তাকে তুমি বাঙালির নেতা বললে তো বাঙালির নেতা মানবে না, তার সমুখ মুখোশটাকে খোলা হবে আগামী দিন। আর এখানে ও যে কথাগুলো বলছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার জন্ম যদি দিয়ে থাকে, তাহলে বিজেপি প্রথম দিন থেকেই কথাটা বলতো।
1951-52 সালে যখন বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসংঘ যখন প্রতিষ্ঠা হয়েছিল, পশ্চিমবাংলার মাটি থেকে তাদের সাংসদ ছিলেন, তারা কোনোদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে? তুমি শুনেছো? তুমি তো আমার থেকে সিনিয়র লোক, আগের থেকে রাজনীতি অবজার্ভ করছো, সাংবাদিকতা করছো, তুমি কোনোদিন শুনেছো ভারতীয় জনসংঘ পশ্চিমবাংলা বা ভারতের কোনো রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালন করে? বা বিজেপি 1980 সালে তৈরি হয়েছে, 1980 সাল থেকে 2011, 12, 13 সাল অবধি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে তাদের সাংসদ নির্বাচিত হয়েছে, 2-1 হাফ হোক ফুল হোক এমএলএও নির্বাচিত হয়েছে। তারা কোনোদিন পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালন করেছে? এটা করেনি। তার কারণ হচ্ছে তারাও জানে এটা অসত্যি। তার কারণ হচ্ছে যেই 58 জন পশ্চিমবাংলার ক্ষেত্রে ভোট দিয়েছিল তৎকালীন বাংলা প্রদেশ থেকে বিভাজিত করে পশ্চিমবাংলা গঠনে, তাদের মধ্যে একজন প্রতিনিধি হিন্দু মহাসভার ছিলেন, 2 জন কমিউনিস্ট পার্টির ছিলেন এবং বাকি 55 জন তারা কংগ্রেসের প্রতিনিধি ছিলেন। তো এই কৃতিত্বটা হিন্দু মহাসভায় কি ছিল? তার কারণ হচ্ছে এই হিন্দু মহাসভা সেই সময়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম লীগের সাথে জোট সরকার চালিয়েছে। সে 1937 সালে এনডব্লিউএফপি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স হোক বা সিন্ধ প্রদেশে হোক, সরাসরি হিন্দু মহাসভা এবং সাম্প্রদায়িক মুসলিম লীগ তারা জোট সরকার করেছে। প্রিয় দর্শক, এই সময়কালটা 47 থেকে এই 52 পর্যন্ত, এই সময়কালটা বা 46 থেকে, মাফ করবেন, 46 থেকে এই সময়টা যখন তীব্র ওই জায়গাটা হিন্দু মহাসভা বা এই যে কথাটা, এটা সাম্প্রতিক খুব চর্চায়, এটা রয়েছে। এটা তো ঠিক, কংগ্রেস সেই সময় সংখ্যাগুলো, আমি বলছি, আমি কিষাণুদের সাথে আইডিওলজিক্যাল ডিফারেন্স হতে পারে, পলিটিক্যাল ডিফারেন্স হতে পারে, কিন্তু এই বিষয়ে একমত যে 47 সালের 20 জুন যারা ভোটিং করেছিল তাদের ওই সময় মনে হয়েছিল দল মত নির্বিশেষে যে আমাদের একটা হিন্দু হোমল্যান্ড প্রয়োজন বাঙালি হিন্দুর স্বার্থে। পরিস্থিতি 46 সালে যেটা ছিল, যার উপরে দাঁড়িয়ে এই সমস্ত নেতৃত্ব, লেফট, কংগ্রেস এবং হিন্দু মহাসভা, তারা ঐক্যমত্যে পৌঁছেছিলেন। গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা এবং হিন্দুদের উপরে অত্যাচার, এই যে বিষয়টা, সেই সেম বিষয়টা আজকের ডেটে আমরা মুর্শিদাবাদে দেখছি, মোথাবাড়িতে দেখছি, রাজ্যের জায়গায় জায়গায় দেখছি। আমরা হিন্দু নির্যাতিত, হিন্দু উৎপীড়িত, হিন্দু আপনার মালদাতে পলায়ন করছে। 46-এর পরিস্থিতি যেটা ছিল, আজকে সেম পরিস্থিতি। সুতরাং আজকে আমাদের কিষাণুদা, আমি সহ আপনি সবাই যেরকমভাবে 47-এ দলের উপরে গিয়ে ভোট দিয়েছিলাম হিন্দু বাঙালিদের স্বার্থে, আজকে হিন্দু বাঙালিদের স্বার্থে সবারই এক হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে বিজেপির হিন্দুত্ব আমি জানি না, তাতে বাঙালি হিন্দু অন্তত নেই। তার কারণ হচ্ছে মহারাষ্ট্রতে আজকের দিনে বিজেপি সরকার মতুয়াদের, শান্তনু ঠাকুরের মতুয়া কার্ড থাকা সত্ত্বেও, যার বিনিময়ে শান্তনু ঠাকুর নাগরিকত্ব দিতে গেছিল, তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে তাদেরকে আজকের দিনে এই সময় জেলে বন্ধ করে রেখেছে, ডিটেনশন সেন্টারে রেখেছে। তো সুতরাং বিজেপির হিন্দুত্ব যাই হোক, কোন হিন্দু আছে আমি জানি না, নাদির শাহর বংশধররা এখানে শাহ টাইটেল নিয়ে তারা হিন্দু হয়ে বসে আছে কিনা আমি জানি না, তবে বাঙালি হিন্দু নেই সেটা প্রমাণিত। আজকে তুমি ওই উত্তম কুমার ব্রজবাসী হোক বা আসামে যে 19 লক্ষ বাঙালিকে নাগরিকচ্যুত করার চক্রান্ত হয়েছে, তার মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু। তো এটা তো প্রমাণিত সত্য। আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রাজ্যতে, আমরা তো উড়িষ্যাতে দেখলাম 400, 500, 450 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হলো রোহিঙ্গা এবং বাংলাদেশি বলে, তাদেরকে তাহলে ছাড়লো কি করে? তারা যদি রোহিঙ্গা বাংলাদেশি হয়, তারা যদি 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এর খেসারতটা কে দেবে? বিজেপি কান ধরে উঠবোস কবে করবে? নরেন্দ্র মোদীকে কান ধরে উঠবোস করতে কবে দেবো? না বাংলার মানুষ ছুড়ে ফেলবে। এবং আমি একটা জিনিস বলছি, এই যে ভাওতাবাজিটা, ইউপিএ আমলে 2005 সালে আমার নেত্রী এই 21শে জুলাই নো ভোটার আই কার্ড নো ভোট বলে প্রতিবাদে আন্দোলন করেছিলেন, যার দরুন 21শে জুলাই। এবং সেই ভিত্তিতে, সেই দাবি অনুসারে সেই দিন আমরা বলেছিলাম, এই যারা ভিন দেশীয়, যারা অন্য জায়গা থেকে কোনোভাবে নাগরিকত্ব লুট করে নিয়ে যারা ভোট করছে, তাদের জন্য এপিক কার্ড করতে হবে। ইউপিএ সরকার 2005 থেকে 2013 সালে মধ্যেই 8 বছরে প্রায় 83,000 বাংলাদেশিকে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশ ডিপোর্ট করেছে, পুশ ব্যাক করেছে।
কই তখন তো কোনো বাঙালি প্রতিবাদ করেনি। তার কারণ হচ্ছে তারা কোনো পশ্চিমবাংলার বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে কিছুই ছিল না, তারা বাংলাদেশি ছিল। আজকে বিজেপি বিগত 11 বছরে এই বাংলাদেশি তথাকথিত যাদেরকে ওরা অনুপ্রবেশকারী বলছে, বিজেপির কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে সাকুল্যে 10,000ও তারা বাংলাদেশিকে চিহ্নিত করে 11 বছরে বাংলাদেশ ফেরত পাঠাতে পারেনি। ইউপিএ সরকারের 8 বছরে এই সংখ্যাটা ছিল 83,000। তাহলে যারা চিহ্নিত করতে পারলো না 10 বছর ধরে, তারা এখন 1 মাসে সব চিহ্নিত করছে। এবং চিহ্নিত কোথায় হচ্ছে? চিহ্নিত হচ্ছে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যতে। এবং ও যে তামিলনাড়ু বা অন্যান্য রাজ্যের উদাহরণ দিচ্ছে, এটা তো আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর। যদি কেউ বিদেশি ঢুকে আসে, কেন্দ্র সরকার তাকে আইডেন্টিফাই করে। প্রথমে কেন্দ্র সরকারকে ব্যর্থতা স্বীকার করতে হবে যে বর্ডারে আটকাতে পারিনি। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার হোক, আজকে সিপোর্ট হোক বা এয়ারপোর্ট হোক, এই সবই কেন্দ্র সরকারের অধীনস্থ। কোনো রাজ্যের কোনো এখতিয়ার নেই। তারে কেন্দ্র সরকার ফেল করেছে, মোদী অমিত শাহ ফেল করেছে, বর্ডারগুলো আটকাতে পারিনি। এবং দ্বিতীয়ত হচ্ছে, একবার বর্ডার থেকে ঢুকে গেল, তারপরে একাধিকার কেন্দ্র সরকারে তাদেরকে আইডেন্টিফাই করে, ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে চিহ্নিত করে তাদেরকে ধরে পুশব্যাক করাতে হবে। কিন্তু পুশব্যাক তো হচ্ছে না, আমরা দেখছি পুশ ইন করা হচ্ছে। তার মানে যারা কখনো বাংলাদেশের নয় তাদেরকে, ভারতীয়দেরকে ঠেলে বাংলাদেশ পাঠানো হচ্ছে এবং ফেরত নেওয়া হচ্ছে। আর যদি ফেরত নেওয়া হয়, আবার বিজেপিকে কান ধরে করতে হবে, যেটা 26-এর পর বিজেপিকে দিয়ে আমরা করাবো। যদি ভুলবশত হয় আর কি, যেটা উড়িষ্যায় হয়েছে, আমি দেখলাম ওখানে অনেক পদবী আছে যারা হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করেন, তারা কিভাবে, তাহলে যদি তাই হয়। আবার কখনো কখনো আসামে যেটা হচ্ছে এনআরসিকে কেন্দ্র করে, সেখানে তো পরিষ্কার বাংলা মানে বলতে হবে, অসমিয়া ভাষার সংখ্যাধিক্য দেখাতে হবে। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। কিন্তু এগুলো নিয়ে ক্লিয়ার কাট ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড পয়েন্ট কী হবে সেটা তো জানাতে হবে। আমি আসবো জ্যোতির কাছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। জনমতে রমজান জমাদার, তিনি অংশগ্রহণ করছেন। বলুন, আজকে কি বলবেন? দাদা নমস্কার। বলছিলাম ওই যে গন্ডগোলের গুণ দেখাচ্ছে, আপনারা বলছেন এই আসামের ব্যাপার বলুন, অনুপ্রবেশকারী বলুন। আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের যেহেতু আমাদের বর্ডার আছে এবং সিকিউরিটি ফোর্স আছে, আর যদি কেউ অনুপ্রবেশকারী কেউ উর্দু ভাষিত করে, হিন্দি ভাষিত করে, বাংলা অনুপ্রবেশকারী ঢুকে থাকে, তো তাহলে তো ঠিক মতো তদন্ত করে বার করে দেওয়া যায়। এনে এই রাজ্যে এবং দেশে বাঙালি নিয়ে, হিন্দুস্তানি নিয়ে যে লড়াইটা চলছে, এটা তো দেশ বলছি বলবে, আমরাও বলছি বলবো, এটা ঠিক কথা নয়। এগুলো হ্যাঁ বলি। একটা সময় আমরা দিল্লিতে দেখেছি যে বাঙালির ওপর নির্বাচিত ছিল দিল্লি কংগ্রেসই আমাদের। এখন এই মুহূর্তে আমাদের বাঙালিরা দিল্লিতে যারা নির্বাচিত নয় এবং বাঙালিরা সম্মান পায় না, এটা তো প্রমাণ হয়েই যাচ্ছে। ধন্যবাদ। আমরা বিভিন্ন এই ঘটনাগুলো অনেক বেশি শার্প হবে। আরও আপনারা ফোনে অংশ নিন, সংক্ষেপে আপনারা আপনাদের মতামত তুলে ধরুন, বা লাইভ স্ট্রিমিংয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যদি এইটা তো ঠিক কথা যে বর্ডার সমস্তগুলো কেন্দ্রের হাতে, আমাদের এমনই একটা ব্যবস্থা আছে যেখানে কি পজিশন, বৈদেশিক নীতি থেকে শুরু করে এগুলো, অথচ রাজ্যকে বারবার করে এটা করা হচ্ছে, কিন্তু ভুলটা হলে আর স্বীকার করা হচ্ছে না। আসামের ক্ষেত্রেও তাই, বা অন্য ক্ষেত্রে তাই বলা হচ্ছে যে আমরা, তুমি যেটা শুরুতে বললে যে আমরা চাইছি যে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা চিহ্নিত করতে, এবং যারা হিন্দু তারা পাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটাও কতটা কি সত্য আমি জানি না, কারণ 2014 অব্দি কাট অফ ডেট আর কি রয়েছে। এইগুলো তো বিভ্রান্তিই বাড়ায়, এবং যা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা বড় রকম একটা হাতিয়ার তৈরি হয়ে যাচ্ছে। না, তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হচ্ছে না, তৃণমূল কংগ্রেস এটাকে হাতিয়ার করার চেষ্টা করছে। এবার আপনি বলবেন যে হ্যাঁ তোমরা ইস্যু তুলে দিচ্ছ ইত্যাদি ইত্যাদি। বিষয়টা এরকম, যত নির্বাচন অ্যাপ্রোচ হবে তৃণমূল কংগ্রেসের সুবিধা হচ্ছে যদি আপনারা এই প্রশ্ন না তোলেন যে তৃণমূল কংগ্রেসের কাটমানি নেয় তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা নিয়ে কথা বলা যাবে না। কেন্দ্রীয় প্রকল্প যে বাস্তবায়ন হচ্ছে না, এখানে সব সময় কেন্দ্রীয় বিরোধিতা, একটা কেন্দ্রীয় বিরোধিতা স্বাধীনতার পর থেকেই। ফলে বাংলা বঞ্চিত হয়েছে, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আয়ুষ্মান ভারতকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। আয়ুষ্মান ভারত ঢুকলে তো কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা আপনি দিচ্ছেন, ভালো কথা, আমরা দেবো রাজ্য সরকারের তরফ থেকে। তার সাথে সাথে আয়ুষ্মান ভারত যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেখানে হয়তো রাজ্য সরকারের কিছু কন্ট্রিবিউশন থাকতে পারে, কিন্তু মেজরিটিতে দিচ্ছে কেন্দ্র সরকার। তো আমার কোনো পরিযায়ী শ্রমিক যদি মহারাষ্ট্রে গিয়ে
সে অসুস্থ হয়ে পড়ে, সে ওই আয়ুষ্মান কার্ডটা দেখিয়ে সেখানে সুস্থ হতে পারে। তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, এই কথাগুলো বলা যাবে না। চাকরি এসএসসি 2016 সাল থেকে পরের থেকে বন্ধ এবং লাগামহীন দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে যখন এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো না এবং তৃণমূল কংগ্রেসের ট্রাপে আমরা পা দেবো, যে দেখবেন যত ভোট অ্যাপ্রোচ হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস আপনি দেখুন যাদের চাকরিটা চলে গেল তারা তো বাঙালি ছিল। আজকে অভয়া তিনি তো বাঙালি ছিলেন, আজকে কসবার যে ওই বন্টি উনিও তো বাঙালি ছিলেন। আজকে যাদের আবাস যোজনার টাকা ছিনিয়ে নিয়েছে, আবাস যোজনার থেকে বঞ্চিত করেছে তৃণমূল, তারাও তো বাঙালি। গ্রামগঞ্জে যাদের কাছ থেকে কাটমানি নিয়েছে তারাও তো বাঙালি। হরগোবিন্দ দাস, চন্দন দাস যাদের শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মারল তৃণমূল কংগ্রেসের মেহবুব আলম, সেও তো বাঙালি ছিল। সুতরাং এই বাঙালি তাদের কাছে বাঙালি নয়, একটা আর্টিফিশিয়াল ক্রিয়েট করে দেওয়া, দুটো বিচ্ছিন্ন ঘটনাটাকে দেখিয়ে একটা বাঙালি আবেগকে সামনে নিয়ে আসা, যাতে কিনা এই যে যতগুলো আমি বললাম এইগুলো সামনে না আসে মানুষের, এবং মানুষের সামনে একটা পর্দা দিয়ে দেওয়া বাঙালি 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 করে, যেটা 21-এ তৃণমূল কংগ্রেস করেছিল, একই রকমভাবে 26-এও করতে চলেছে। কিন্তু আমরা এটা করতে দেব না পরিষ্কারভাবে। আমরা মানুষের জন্য আমরা চাই বিজেপি একটা আনটেস্টেড দল। তুমি এটা মানে তুমি যে যুক্তিগুলো তোলো, আমি একটা যুক্তিকে কিন্তু আমি মনে করি না অযৌক্তিক কোনো কথা। সত্যিই তো যারা ওই যে তারাও তো বাঙালি, কিন্তু তোমাকে একটা দেখাতে তো হবে একটা বিকল্প, যেখানে ঠিক কথায় 100 দিনে যে টাকাটা যারা বঞ্চিত হলো, যে মানুষগুলো শ্রমিকরা বা ছোট ছোট ঠিকাদার, ছোট ছোট একদম গ্রাম বাংলা প্রথম হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারা এখনো টাকাটা পাচ্ছে না, তারা টাকাটা পাচ্ছে না কি না, আগে ওগুলো ঠিক হবে, না হলে দেব না। আমি তাহলে বিকল্পটা কি দিলাম? অথচ এই রাজ্যে বহু চাপ নিতে হয়, দেশভাগের পর থেকে চাপটা নিতে হচ্ছে। আমি শুধু রোহিঙ্গা বা বাংলাদেশি না, ভিন রাজ্য থেকে তুমি বলছো এই রাজ্যে চাকরি নেই, অন্য রাজ্যে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন তাদের স্কিল দেখে নেওয়া হচ্ছে, স্কিল দেখে নেওয়া হচ্ছে। 22 লক্ষ মানুষ এরকম পশ্চিমবঙ্গ থেকে গেছে, কিন্তু 1.5 কোটি মানুষ এখানে রয়েছে, 1.5 কোটি ভিন রাজ্য থেকে আসা, ইন্টারস্টেট যেটাকে মাইগ্রেশন বলা হয়। তো এইগুলো দিয়ে তো তোমাকে একটা বিকল্প তো বিজেপি তো কি দেখাতে পেরেছে? এটা তো একটা তো দরকার যে না আমরা পশ্চিমবঙ্গের বিষয়টা অ্যাডমিট করি, আমরা তাকে বিশেষ দিচ্ছি। তুমি শুধু দেখছো কাটমানি, দুর্নীতি, কিন্তু তাতে কি নির্বাচনী ফায়দা তুমি পেতে পেরেছো? নির্বাচনী ফায়দা নয়, আমাদের কাছে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সমস্ত প্রকল্প, আপনি ভাবুন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। ধরুন আজকে মানুষের এই যে ট্রেনে যখন যায় 9টার বা অফিস টাইমে যখন যায়, প্রচণ্ড ভিড়ের মধ্যে যেতে হয়। কিন্তু আপনি দমদমে থাকেন, আপনি জানেন বনগাঁ লোকালে কীরকম ভিড় হয়। কারণটা কি ভিড়ের? তার কারণ নাম্বার অফ ট্রেন ওখানে কম, বাড়ানো যাচ্ছে না। আপনি বলবেন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়, ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের দায়। কিন্তু এখানে একটা ক্লজ রয়েছে, ক্লজটা হচ্ছে যতগুলো আপনার এই যে রেল থাকে মানে গার্ড, সেখানে যদি ব্রিজ করে দেওয়া যায় তো সেখানে হচ্ছে নাম্বার অফ ট্রেনটা বাড়ে। রাজ্য সরকারের কাছে রিপিটেডলি এটা নিয়ে বলা হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, এইটা যদি কোলাবোরেশন হয়, আজকে বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যদি একটা সুস্থ কোলাবোরেশন, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি কোলাবোরেশনটা হয়, রেলের জন্য জমি, রেলের প্রকল্প এক্সটেনশনের জন্য জমি, সেটা যদি সুস্থ কোলাবোরেশন হয়, আমার মনে হয় বাংলার জন্য ভালো হবে। কিন্তু নিজের স্বার্থ, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সিপিএম যে কাজটা করেছে, সেম কাজটা এখানে করে। আমরা শুধু কোলাবোরেশন চাই। আমি কৃষাণুর কাছে আসার আগে আরো একজন আমাদের জনমতে অংশ নিয়েছেন, যাদবপুর থেকে অসিত মণ্ডল, বলুন। হ্যাঁ, আরো একজন রয়েছেন, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। প্রসূন জানা, ঠাকুরপুকুর, বলুন। বলছি আজকে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজন মুখপাত্র রয়েছে, তো দুজনের উপর দোষ দেয় দুটো পার্টি। যে একজন বলে ভারতীয় জনতা পার্টির জন্য হচ্ছে দায়িত্ব বিএসএফ সামলানো এবং জমি দিচ্ছে না মানে রাজ্য সরকার। তো এই দুটো জন্য কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমি সন্তানদের। তারা আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই অনুপ্রবেশের জন্য। তো দুটো ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আছে, তারা দুজনে মিলে ঠিক করুক না যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য আমরা কাঁটাতারটা আজকে কমপ্লিট করে নেবো। সেইটা কেন হয় না? ওকেও দোষারোপ করতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। উনি অবশ্যই অনুপ্রবেশের কারণটাকে প্রথম কথা হচ্ছে ভূমি সন্তান ইস্যুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে যেটা বিজেপি নিজেদের
যে অযোগ্যতা অকর্মণ্যতা ঢাকার জন্য যে কথাগুলো বলছে রাজনৈতিকভাবে, পার্লামেন্টে কিন্তু বিজেপির সরকার, বিজেপির মন্ত্রীরা পরিসংখ্যান আলাদা দিচ্ছে। বাংলাদেশের সাথে সাকুল্যে ভারত বাংলাদেশ সীমান্তের যদি আমি পুরো মাপটা বলি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4200 কিলোমিটার বর্ডার আছে ভারত বাংলাদেশ। তার মধ্যে 3500 কিলোমিটার বর্ডার ইতিমধ্যেই ফেন্সড, তাতে কাঁটাতার দেওয়া আছে, এবং বাকি যে 800 কিলোমিটার মতো যেটা কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, সেটা ভারত সরকার এই বছর ফেব্রুয়ারি মাসে সম্ভবত ভারত সরকারের মন্ত্রী বলছেন সেইগুলোর মেনলি হচ্ছে টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জেস, বিকজ কারণ ওখানে মধ্যেখানে নদী আছে, জলপথ আছে, পাহাড় আছে, এবং ল্যান্ডসাইড প্লোন, মানে যেখানে আপনার ল্যান্ডস্লাইড হয় এরকম পাহাড় অঞ্চল বেশি। এবং এগুলো কোথায় বেশি আপনি যদি দেখবেন টোপোগ্রাফিক্যালি, পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের বর্ডারে খুব একটা পাহাড় টাহাড় নেই। পাহাড় টাহাড় কোথায় আছে? আসামের সাথে আছে, মেঘালয়ের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে। তো চ্যালেঞ্জেসটা কোথায় বুঝতেই পাচ্ছেন। এবং যদি ভারত সরকারের 1947 থেকে আজ অবধি পরিসংখ্যান দেখি, যদি দুটো জেলাকে ধার্য করা হয় যেখানে সবথেকে বেশি এই অনুপ্রবেশ হয়েছে, সেই দুটো জেলার নাম হচ্ছে চিরাং এবং ধুবড়ি, দুটোই আসামে, যেখানে কোনো পশ্চিম বাংলাও নয়, সেখানে কোনোদিন তৃণমূল সরকার হয়নি। আসাম এবং ধুবড়িতে একসময় ঝেঁটিয়ে কংগ্রেস, কখনো অসম গণ পরিষদ, এবং এখন 10 বছর ধরে বিজেপির সরকার আছে। তারা কেন অনুপ্রবেশ আটকাতে পারলো না? এবং ত্রিপুরা বর্ডার কেন অনুপ্রবেশ আটকাতে পারছে না? মেঘালয় বর্ডার কেন অনুপ্রবেশ আটকাতে পারছে না? কাঁটাতার কেন দিতে পারছে না? আর যদি আমি ধরে নিই কাঁটাতার দিয়েই সব সমস্যার সমাধান হবে, তাহলে পেহেলগাম বা পুলওয়ামাতে জঙ্গিগুলো কোথা থেকে এলো? এই পেহেলগামে আপনি জানা উচিত যে পেহেলগামের অবস্থান পাকিস্তান বর্ডার থেকে প্রায় 150 কিলোমিটার দূর। তার মানে পাকিস্তান বর্ডার থেকে জঙ্গি ঢুকলো, 150 কিলোমিটার ভেতর অব্দি এলো অস্ত্র শস্ত্র নিয়ে, ভারতীয় লোকজনকে মারলো, মেরে আবার 150 কিলোমিটার অস্ত্র শস্ত্র নিয়ে ফেরত গেল, বর্ডার টপকে পাকিস্তান চলে গেল। এখন অব্দি ধরতে পারেন এই অকর্মণ্য অযোগ্য কেন্দ্রীয় সরকার। তো সুতরাং এই যতটা গদি মিডিয়া দয়া করে দেখবেন না, আর প্লাসের মতো চ্যানেল দেখুন, একটু সোশ্যাল মিডিয়াতে খবর রাখুন। এই বলে দিল জমি দেওয়া হচ্ছে না, পুরো বর্ডারটাই ম্যান করে বিএসএফ, এবং বিএসএফ এর এখতিয়ার এরা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করে নিয়েছে। তার মানে কোনো অনুপ্রবেশকারীকে শুধু বর্ডার দিয়ে ঢুকে এলে হবে না, বিএসএফ এখতিয়ার 50 কিলোমিটার অবধি। তার মানে তাকে 50 কিলোমিটার ঝাঁপ মেরে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের এখতিয়ারে আসতে হবে, যদি তৃণমূল কংগ্রেস তাদেরকে বাঁচিয়ে দেয়। তো এই যে অক্সিমোরন, এই যে ভাঁওতাবাজি কথাবার্তা, এর কোনো মাথা নেই। দয়া করে এই চক্রান্তে পা দেবেন না। দ্বিতীয় হলো যে আমি বলি পরিসংখ্যান দেওয়ার একটা কমেন্ট নিয়ে নি, তাহলে আরেকটা উত্তর দিতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা একটু দেখে নিই কমেন্ট। এটা ভারত সরকারের উচিত প্রতিটি বৈধ নাগরিককে নাগরিকত্বের কার্ড দেওয়া। আনন্দমোহন সরকার, ঠিক কথাই আপনি। না, তাহলে এতদিন ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো কি কার্ড? আর এমন কি কার্ড যেটা একজন সাধারণ বাঙালির নেই, এবং নরেন্দ্র মোদী আর অমিত শাহ আছে, মোহন ভাগবতের আছে, যে আমাদেরকে ওরা বলবে যে আমরা নাগরিক কি নাগরিক নয়, সেটা সন্দেহের প্রশ্ন হবে। এবং মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর নাগরিকত্ব, সেটা সন্দেহের কোনো অবকাশ থাকবে না। কখনো হয়? তাদের কাছেও পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের কাছেও তাই আছে। আমরাও সমান নাগরিক, যেই কথাটা আমার নেত্রী বলেছেন। এই ভাঁওতাগুলোতে পা যারা দিয়েছে তারাই এখন আসামে, কখনো মহারাষ্ট্রতে তারা আটকে পড়েছে। দ্বিতীয় কথা বলে দিই, এই যে পরিসংখ্যান, আজকে আমার নেত্রী বলে দিয়েছে যে আমাদের 22-25 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে আছে, কিন্তু 1.5 কোটি 2 কোটি আজকে অন্য রাজ্যের মানুষ বাংলাতে করে কমবে খাচ্ছে। বাংলাতে কাজ নেই নাকি? তাহলে 1.5 কোটি মানুষ খাচ্ছে কি? বিহারের মন্ত্রী, কেন্দ্র সরকারের মন্ত্রী এসে বিহার দিবস উপলক্ষে, যেটা বিজেপি উদযাপন করে পশ্চিমবাংলার মাটিতে, সেখানে বলছে বাংলা মাকে শত শত প্রণাম। তার কারণ হচ্ছে 2 কোটি বিহারির অন্ন সংস্থান এই বাংলার মাটিতে বাংলা মা করে। তো সুতরাং বিজেপি এখানকার নেতাদের তো মিথ্যাচার, ওই ভৃগু ফোকেনদের যারা চালাচামুন্ডা, তাদের কথায় বিশ্বাস করবেন না। আরো পরিসংখ্যান দিচ্ছি। এই যে বললো মালদাতে নাকি হিন্দু আক্রান্ত, হিন্দুকে নাকি পালিয়ে আসতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে মালদা মুর্শিদাবাদে যে কিছুদিন আগে যে দাঙ্গা হয়েছিল, সেটা অত্যন্ত লজ্জাজনক। সেটা আমরা কন্ট্রোল করেছি, কিন্তু আগে কন্ট্রোল করে নিলে ভালো হতো। যাদের গাফিলতি আছে, আমি শুনিনি, বলেন, যাদের গাফিলতি আছে তাদেরকে ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে, আর আগামী দিন আরো হবে। কিন্তু আজকে আমরা দেখেছি 700 মানুষ তারা শরণার্থী শিবিরে ছিলেন, 700 হিন্দু তারা শরণার্থী শিবিরে ছিলেন।
2-4 দিন পরে যখন সবকিছু ঠান্ডা হয়ে গেল, পুলিশ প্রশাসন সবকিছু শান্তি ফিরিয়ে এলো, তাদেরকে যখন ফিরিয়ে আনা হচ্ছে, আরএসএস বিএইচপির লোকেরা সেখানে বলছে যাবেন না, আপনাদেরকে কিছু পাইয়ে দেবো। আবার এই বিজেপি কেরালা বলে একটা শহর আছে উত্তরপ্রদেশে, কেরালাতে কিছু বছর আগে তাদের সরকারে অভিযোগ করেছিল কেরালা হিন্দু শূন্য হয়ে গেছে। আপনাকে আরো মনে করিয়ে দিই, বোগাখালী বলে একটা গ্রাম আছে আমাদের দক্ষিণ 24 পরগনায়, ডায়মন্ড হারবারের কাছে। 2019-এর লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি বিজেপির, সে এরকম অভিযোগ করেছিল যে বোগাখালীতে নাকি হিন্দু শূন্য হয়ে গেছে। 2019-এর ভোটের পর বিজেপি 18টা সংসদ, দিলীপ ঘোষ সংসদ নির্বাচিত হয়েছিল, কিন্তু সেই নির্বাচনের পর একবারও বোগাখালী অভিযান তো দূরের কথা, বোগাখালী নামটা উচ্চারণ করেনি। কেন কি তারা জানতো বোগাখালীটা ছিল ভাঁওতা, মিথ্যাচার। তাই বিজেপির এই অভিযোগগুলোতে দয়া করে কান দেবেন না, এবং ওদের যে দোসর গদি মিডিয়া, যেটা আমার নেতা অভিষেক ব্যানার্জি এবং নেত্রী বলেছেন, এই গদি মিডিয়া থেকে সাবধান, বিজেপি থেকে সাবধান, দেখবেন সব ভালো আছে। ঠিক, আমি জ্যোতির কাছে এটা আসবো। দুজনের ফোন একটু নিয়ে নেবো জনমতে। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। পীযূষ কান্তি সরকার, দমদম, বলুন। সরকার বলছি, দমদম থেকে। হ্যাঁ, বলছিলাম সুজিত দা, এই যে বিজেপি মুখপাত্র বা বিজেপি যারাই আছে মুখপাত্র, তারা বলে যে বর্ডারে আমাদের জমি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, বর্ডার কি জলপথে বর্ডার নেই, আকাশ পথে বর্ডার নেই? তো ওখানে কি কাঁটাতার দিতে হচ্ছে? তা কিভাবে? মানে আপনি বলতে যাচ্ছেন উনি খুব ভালো কথা একটা বলছেন, প্রযুক্তির কথা বলছেন তো? প্রযুক্তি উনি খুব ভালো কথা বলেছেন, আমি মনে করিয়ে দিই উনাকে। শুনুন, এইগুলো গদি মিডিয়াতে এই খবর দেখায় না। জানবেন, বার্মা থেকে পশ্চিম বাংলা অবধি একটা জলপথ, একটা ডাইরেক্ট ওয়াটার করিডোর এরা শুরু করেছে, যেখানে রাখাইন প্রদেশ থেকে, বার্মার রাখাইন প্রদেশ থেকে ডাইরেক্ট জলপথের অ্যাক্সেস এরা দিচ্ছে। কাদেরকে দিচ্ছে রাখাইন থেকে? যাদেরকে এরা পলিটিক্যালি ইস্যু করতে পারবে, যেটাকে ভাঙিয়ে ওই কুমির ছানার মতো বারবার বলবে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। এদিকে রোহিঙ্গাদের আসার পথ এরা রাখাইন প্রদেশ থেকে ভারতের নৌবাহিনীর সাথে আঘাত করে রেখেছে। ঠিক। কালাদান, তুমি কালাদান প্রকল্প, এক্স্যাক্টলি। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, দ্রুত বলুন। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, সন্দীপ কুমার দে, কোচবিহার থেকে। হ্যাঁ, যদি নাগরিকত্বের প্রশ্নই বলো বা সত্যিই তো শুধু বাঙালিদের কাছ থেকে এটা না হবে, অনেকে তো দায় থাকে না। মানে ধরুন অনুভবই নিয়ে ধরো অর্জুন সিং, তাকে কেউ কিন্তু কোনো বলবেন না আপনি বাংলা বলছেন, আপনি বাঙালি কিনা, বা এই যে বিশেষ এইটাকে কিন্তু তুমি যতই বলো, এটা তো অনেক কাজের বেলা কাজই, কাজ পুরোলো এই পাজি। যদি আমি এটা বলি, মানে এক সেকেন্ড, কেননা বলছি কথাটা, ধর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পার্টির জনসংঘ ওনার স্যাক্রিফাইসকে শ্রদ্ধা সম্মান জানিয়ে বলে, তার সভাসী স্বজাতির ক্ষেত্রে কি বিজেপি ঠিকমতো ব্যবহারটা করছে? এই যে বিভিন্ন বর্ডারের ক্ষেত্রে, ত্রিপুরা বা এগুলো বর্ডারের ক্ষেত্রে যে একটা নাঙ্গা চেহারা দেখা যাচ্ছে, প্রচুর এরকম ঢুকে গেছে, এইগুলো তো মানুষও অনেকে করতে পারছে। বা প্রযুক্তি, এই বর্ডারটা যদি এতই প্রবলেমেটিক বর্ডার হয়, ভারতবর্ষের যে সামরিক যে প্রতিরক্ষা বাজেটের সময় লেজার দিয়ে বা সমস্ত কিছু দিয়ে বর্ডারকে সুরক্ষিত করতে হবে, তো পেহেলগাম হলো কি করে? হ্যাঁ, কিন্তু এগুলো তো হচ্ছে না, মানে হচ্ছে না। তাহলে রাজনৈতিক ইস্যু হয়ে যাচ্ছে। তুমি একটা ব্রিজের কথা বললে, জমি দাও। আচ্ছা, বিহারেও তো ডেন্সিটি অফ পপুলেশন হাইয়েস্ট, কেউ তো ওখানে, বিজেপি কোনোদিন শিল্পায়নের দাবি করে না, বিজেপি তো ওখানে বলেন না যে জমির সমস্যা হচ্ছে, খুবই করুণ অবস্থা, ব্রিজ তো ভেঙে দরাম করে পড়ে গেল, এক মন্ত্রী কিভাবে জল তুলতে গিয়ে পড়ে যাচ্ছে। এই যে জায়গাগুলো তো বলছে, কেন ডেন্সিটি অফ পপুলেশনটাকে বিজেপি অ্যাড্রেস করেনি। এই রাজ্যে যদি 2 কোটি, আমি ধরে নিচ্ছি তৃণমূলের যেটা হচ্ছে যে অন্য রাজ্য থেকে, এবং তোমাদের না তোমাদের অনুযায়ী 1.5 কোটি বাইরের রাজ্য থেকে, তাহলে 3.5 কোটি। তাহলে তো এটাকে বিশেষভাবে তো বিজেপি, আমি সেটা বললাম, বিকল্প কি ভাবছো বিজেপি রাজ্যের জন্য? কটা নাগরিককে তোমরা আইডেন্টিফাই করে অবৈধ তোমরা ইয়ে করতে পারবে, পুশব্যাক করতে পারবে? পুশব্যাকের জায়গায় পুশইন হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো। আপনি মানে অনেকগুলো বিষয় না, তোমাদের পুরো আলোচনাতেই প্রশ্নগুলো ঘোরাফেরা বলছি তো, আমি আপনাকে তুমি না এটাকে রাউন্ড শেপ দাও। না, সেটা আমি দিচ্ছি। সেই বিষয়টা হচ্ছে যে কিষাণ উদ্দা থেকে শুরু করে আপনি অনেকগুলো কোশ্চেন করলেন, মানে বিজেপি এত খারাপ দল, মানে শুনে মনে হচ্ছে জঘন্য, এটাই তো কনসেপ্ট।
কিন্তু এটা- সেটা এটা আমি- বলা আপনি- হবে। এটা এটা- এটা তুমি অভিমানী হয়ে যাবে। আপনি বললেন, আমি শুনলাম এতক্ষণ, আমি এটা বলি- প্রশ্নটাকে বলে আমি খারাপ প্রশ্নটা বলেছি। করেছেন, আমি অনেকগুলো প্রশ্ন, ডেনসিটি অফ পপুলেশনটা তুমি অস্বীকার করো। ডেনসিটি অফ পপুলেশন থেকে আপনি চলে গেলেন অনুপ্রবেশ, তারপরে আবার বাংলা শিল্পনীতি না, এন্ড তুমি অল দিস। শুনো প্লিজ, প্রশ্নটা। আমরা দাদা আপনি এত বললে তো ঠিক আছে, আপনি বলেছেন আপনার আমি সাংবাদিক বলি না generally, আমি প্রশ্ন আর তাহলে না, বলে আমি definitely চুপ আপনার করে রাইট থাকবো, রয়েছে, তোমরা নিজেদের আপনার মধ্যে রাইট প্রশ্ন রয়েছে, করো। আপনার রাইট রয়েছে। ওই শফিকুলের মতো আরামবাগের কোশ্চেন করলে তৃণমূল কংগ্রেস আমরা আপনাকে অ্যারেস্ট করতে যাব না। তো ঘটনা হচ্ছে যে কিষাণদা একটু আগে বললেন যে আমরা শান্তি ফিরিয়ে এনেছিলাম মুর্শিদাবাদে, একদমই না। বিএসএফ কে ইন্টারভেনশন করতে, হাইকোর্টকে ইন্টারভেনশন করতে হয়, এবং হাইকোর্ট মনে করেনি যে রাজ্য সরকারের পুলিশ ঠিক কাজ করেছে, ফলে বিএসএফ ওখানে যায়। আমি নিজে সেখানে গিয়েছিলাম, শামশেরগঞ্জ ধুলিয়ানে। সেখানে বলছে যে এই দিকে হিন্দুদের গ্রাম, ওদিকে মুসলমানদের গ্রাম, মানে সব তৃণমূল কংগ্রেসের সান্ডা গন্ডা মার্কা, তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতৃত্ব সব বসে রয়েছে। বলছে এই বিএসএফ যদি সরে যায় তাহলে আমাদের পরে আক্রমণ করবে। এটা আমার নিজের চোখে দেখা, আমি তো নিজের চোখকে অস্বীকার করতে পারি না। এই জায়গায় তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে। তার বীরভূত আচ্ছা, ওই বিএসএফ গুলো এই বর্ডার বলতে আটকাতে দাও, বলতে পারলো না। দাও, এবার বলুন। এটা নাহলে বলো, সময় হ্যাঁ, কম। এবার বিষয়টা হচ্ছে যে আপনি বললেন যে 2005 সালে আপনি চলে যান, 2004 কি 5 আমি সম্ভবত ভুলে যাচ্ছি, মানে কারেক্ট মি ইফ আই এম রং। মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কাগজ ছুড়ে দিয়েছিলেন এতগুলো অনুপ্রবেশকারী। তখন অনুপ্রবেশকারী, আজকে সেইগুলো কোথায় গেল? কতজনকে ডিপোর্ট করা হয়, কতজনকে ডিপোর্ট করা হয়? 83,000 আপনি কি বলেছিলেন? 83,000 মুখ্যমন্ত্রীর ডেটা তখন কি ছিল? 83,000 করা হয়েছে মুখ্যমন্ত্রী তারপর। 83,000 বলেছিলেন? না না, ট্রেনিং করা মুখ্যমন্ত্রী হয়নি তো। 83,000 বলেছিলেন? আরে আচ্ছা, আমি বলি, এবার 2005 বিষয় থেকে 2013 আপনারা 83,000 করেছে, আমি বললাম তো সময় প্রথমে। শেষ কিন্তু অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেদিন পলিটিক্যাল ইস্যু ছিল এইটা অনুপ্রবেশ। যদিও আমরা মনে করি না শুধুমাত্র অনুপ্রবেশ একটা ইস্যু, তার সাথে সাথে জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে, ডেমোগ্রাফিক শিফট হচ্ছে, সেটা একটা বড় ইস্যু, এবং কনভার্সন যেটা হচ্ছে জায়গায় জায়গায় খ্রিস্টান মিশনারি, এটাও একটা আমাদের জন্য থ্রেট, সমাজের জন্য যেটা থ্রেট। এবার আমার কাছে 2004 সালে একটা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশের কথা বলবো, যখন 2025 সাল আসবে তখন আমি বলবো না, বিকজ আমার রাজনৈতিক স্বার্থ দেখতে হবে। ভারতীয় জনতা পার্টি অন্তপক্ষে রাজনৈতিক স্বার্থটা দেখে না, দেশের স্বার্থ, মানে আমাদের কাছে হচ্ছে ওকে, নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট। আমরা এই বিষয় নিয়ে ভবিষ্যতে আরো দীর্ঘ বিতর্ক যাব, সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। অনেকগুলো প্রশ্ন আপনারাও জানতে চেয়েছেন। আমাদের চ্যানেল ফলো করুন, সন্ধ্যে 7টায় জনমত ফলো করুন, আপনারা বলবেন, এবং মুখপাত্র যারা থাকেন তারা এই নিয়ে তাদের বক্তব্যটা তুলে ধরলে অনেকটা ক্লিয়ার হবে। অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে আগামী সময়ে যে বিভ্রান্তিগুলো রয়েছে সেই বিভ্রান্তিগুলো অনেকটা কাটতে সহায়তা হবে। এবং জেনে রাখবেন, সঠিক তথ্য, সঠিক যুক্তি একটা মানুষকে কিন্তু পরিণত নাগরিক তৈরি করতে সাহায্য করে, যে কাজ আপনারা পাবেন শুধুমাত্র হচ্ছে R+ নিউজে। ধন্যবাদ কৃষ্ণ মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আপনাকে ধন্যবাদ। জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা আজকের পর্বে দেখলেন এবং যোগদান করলেন তাদেরকেও। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।